অষ্টম শ্রেণীর ভাইয়া এবং আপুরা তোমাদের রসায়ন বইয়ের অষ্টম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ রসায়ন ও শক্তি, এই চ্যাপ্টারে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। এখন রসায়ন ও শক্তি এই দুইটা ব্যাপার আসলে আমাদের কাছে দুইটা সাবজেক্টের মনে হইতে পারে রসায়ন বুঝি খালি কেমিস্ট্রিতেই পড়ানো হয় এবং শক্তি বুঝি খালি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানেই পড়ানো হয়। বাট ব্যাপারটা আসলে মোটেও এরকম নয়। ব্যাপারটা এরকম যে রসায়ন এবং শক্তি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের এই চ্যাপ্টারের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে রসায়ন এবং শক্তির যে ইন্টারকানেক্টেড ব্যাপারগুলো আছে সেগুলোই আমাদের সাথে এবং আমাদের সামনে তুলে ধরা। সো আমরা এই অধ্যায় শেষে আসলে রসায়ন এবং শক্তি কিভাবে কানেক্টেড এবং রসায়ন এবং শক্তি কিভাবে একে অপরকে ব্যবহার করে প্রয়োগ করা যায় সেই সকল বিষয় সম্পর্কে জানতে পারবো এবং আরও জানতে পারবো আসলে রসায়ন এবং শক্তির ব্যবহারে কিভাবে নিরাপদ থাকা যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেই শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটা কি হয় না যাতে আমরা সতর্কতার সাথে ব্যবহার করতে পারি এবং এই শক্তিটা যাতে আমরা অপচয় না করে কোনো একটা কাজে ব্যবহার করতে পারি সেই বিষয়েও জানানো হবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের নতুন অধ্যায়, অর্থাৎ রসায়ন এবং শক্তি। সো এখানে রসায়ন এবং শক্তি এবং দেখো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে যেটা কিনা দহন বিক্রিয়া এবং এই বিক্রিয়া কিন্তু আলো এবং তাপ শক্তি হিসেবে উৎপন্ন হয়। সো প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় আসলে তাপ উৎপাদী নাইলে তাপহারী বিক্রিয়ার অন্তর্গত। যে সকল বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া সে সকল বিক্রিয়ায় মূলত রাসায়নিক বিক্রিয়াটা তাপ উৎপাদন করে, আর যে সকল বিক্রিয়া তাপহারী বিক্রিয়া সেই সকল বিক্রিয়া সংগঠনের জন্য বিক্রিয়া পরিবেশ থেকে তাপ শোষণ করে। ঠিক আছে, এখন কাঠ পোড়ালে আগুন জ্বলে, আবার পেট্রোল বা ডিজেল এগুলো গাড়ির ইঞ্জিনে পোড়ালে তার জন্য গাড়ি চলে। তাহলে এগুলোর মধ্যে শক্তি থাকে, অর্থাৎ এই যেগুলো জ্বালানি পদার্থ আছে যেমন কাঠ, পেট্রোল বা ডিজেল এগুলোর একটা রাসায়নিক শক্তি আছে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু একটা বিক্রিয়ার মাধ্যমে এই শক্তিগুলো পরিবেশে ছেড়ে দেয় বা তাপ উৎপাদন করে। এই শক্তিকে বলে রাসায়নিক শক্তি। তাহলে রাসায়নিক শক্তি কি? এই যে সঞ্চিত শক্তি আছে এই শক্তিটাকেই রাসায়নিক শক্তি বলে। পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি কিভাবে থাকে, আবার কিভাবেই বা এই শক্তি আমাদের কাজে লাগে? টর্চের ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে আলো জ্বালায়, খনিজ তেল পুড়িয়ে তা থেকে তাপ শক্তি উৎপন্ন হয়, এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে এই সকল কিভাবে ঘটে এ নিয়ে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগছে। বিভিন্ন দেশে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আমাদের দেশেও রিসেন্টলি কি হচ্ছে, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এখানে আসলে পদার্থের বা বিভিন্ন ভারী ধাতু যেমন ইউরেনিয়াম এগুলোর পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা জানি যে ইউরেনিয়াম ফিশন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে অন্যান্য দুইটা ধাতুতে পরিণত হয়। যখন সে অন্যান্য দুইটা ধাতুতে পরিণত হচ্ছে তখন কি হচ্ছে, একটা হিউজ লেভেলের এনার্জি রিলিজ হচ্ছে। এই এনার্জিটাকে ব্যবহার করে তাপ শক্তি এবং পরবর্তীতে বিদ্যুৎ শক্তি রূপান্তর করা হয়। আবার এসবগুলোর সাথেই রসায়ন তথা রাসায়নিক বিক্রিয়া অথবা নিউক্লিয়ার বিক্রিয়া জড়িত। আবার এই বিক্রিয়াগুলোর কিছু বিরূপ প্রভাব আছে যেগুলো পরিবেশ এবং আমাদের শরীরের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। এই সমস্ত বিষয়ই এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তার মানে আমাদের রসায়ন এবং শক্তির যে ইন্টারকানেক্টিভিটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা আরও জানতে পারবো যে আমাদের এই সকল বিষয় কিভাবে নিরাপদ থাকতে হয়, হ্যাঁ, এগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করব। এখানে দেখো অধ্যায় শেষে আমরা কি সকল বিষয়গুলো নিয়ে জানতে পারবো, অর্থাৎ আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করছি সেটাই একটু বইয়ের ভাষায় লেখছে। দেখো লেখছে রাসায়নিক পরিবর্তনের সাথে শক্তি উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে শক্তি উৎপাদন হচ্ছে এবং এটা কেন হচ্ছে এটার যে একটা সম্পর্ক আছে এইটা সম্পর্কে আমরা আসলে জানতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। শক্তি উৎপাদনে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, অর্থাৎ আমার যদি শক্তি উৎপাদন করতে হয় তাহলে যে জ্বালানিটা আমি ব্যবহার করতেছি সেই জ্বালানিটা কতটুকু বিশুদ্ধ সেইটার যে একটা গুরুত্ব, অর্থাৎ কতটুকু বিশুদ্ধ হইলে কতটুকু শক্তি আমি পাবো আর কতটুকু অবিশুদ্ধ হইলে কত কম শক্তি আমি পাবো সেটা একটা তুলনাও করব আমরা এবং আসলে দেখব যে বিশুদ্ধ হওয়াটা কতটা জরুরি। হ্যাঁ, নিরাপত্তার বিষয়ে তো আমরা আগেই বলছি, রাসায়নিক বিক্রিয়ার সংগঠনে শক্তি উৎপাদনে স্বতঃস্ফূর্ত এবং আত্মবিশ্বাসের সাথে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হব।
জারণ বিজারণ বিক্রিয়ায়, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালের কথা বলছি, জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনীয় মতবাদ ব্যবহার করে চলবিদ্যুতের ধারণা, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানবো এবং কিভাবে ইলেকট্রনীয় মতবাদ ব্যাখ্যা করে আমরা চলবিদ্যুতের একটা ধারণা পাবো। তারপরে কি বলছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেইটার আমরা প্রসেস জানবো। বিদ্যুৎ ব্যবহার করে আবার বিক্রিয়া সংগঠনও করতে পারবো, অর্থাৎ কিভাবে আসলে এই যে চলবিদ্যুতের ধারণাটা যে পেলাম জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, যেটা কিনা ইলেকট্রনীয় মতবাদ, এবং আমরা জানি যে ইলেকট্রন যদি আসলে চলে তাহলে কি তৈরি হয়, তাহলে চলবিদ্যুৎ বা কারেন্ট ফ্লো হয়, এবং এই কারেন্টটা কিভাবে আমরা ফ্লো করতে পারবো সেটা কিন্তু জানতে পারবো, এবং কিভাবে কারেন্ট ফ্লো করার মাধ্যমেও বিক্রিয়া করা যায় সেটা সম্পর্কেও জানতে পারবো। এছাড়াও বলা হয়েছে বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থ এবং এর বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যে একটা পদার্থকে অন্য একটা পদার্থের কোটিং দিতে পারি সেই বিষয়গুলো জানতে পারবো। গ্যালভানিক কোষ সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ গ্যালভানিক যে সেলটা আছে সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে গঠিত হয়েছে, এবং কিভাবে এই গ্যালভানিক কোষ ব্যবহার করে বিভিন্ন বিক্রিয়া করা যায় সেটা সম্পর্কে জানতে পারবো। তড়িৎ বিশ্লেষক কোষ আর গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য জানতে পারবো। তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ ব্যাখ্যা করতে পারবো। তুলনামূলক বিশ্লেষণ করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে মতামত দিতে পারবো। যদিও আমরা পুরোপুরি কিভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয় সেই সম্পর্কে বলতে পারবো না, কিন্তু একটা আইডিয়া করতে পারবো যে পারমাণবিক বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হতে পারে। তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ যে সকল বিক্রিয়া তাপহারী সেগুলো কি বৈশিষ্ট্য, কেন এটাকে তাপহারী বলা হইতেছে, আর যে সকল বিক্রিয়া তাপ উৎপাদী কেন এটা তাপ উৎপাদী, এটার বৈশিষ্ট্য কি কি, এগুলো সম্পর্কে আমি কিন্তু ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তারপরে কি বলছে, রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে সচেতনতা প্রদর্শন করতে পারবো। বিদ্যুৎ জ্বালানি ব্যবহারের আগ্রহ প্রদর্শন করতে পারবো, বিশুদ্ধ জ্বালানি ব্যবহারের আগ্রহ প্রদর্শন করতে পারবো। আর লবণ দ্রবীভূত এবং রাসায়নিক পরিবর্তন হওয়ার সময় তাপের পরিবর্তন পরীক্ষার সাহায্যে দেখাতে পারবো। মোটামুটি এই কয়টা বিষয় নিয়ে কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এখন এই অধ্যায়ে আমাদের প্রথম যেই পার্টটা আছে, অর্থাৎ রাসায়নিক শক্তি জিনিসটা কি, আমাকে রসায়ন এবং শক্তির মধ্যে সম্পর্ক বুঝতে হইলে আমাকে যেই জিনিসটা জানতে হবে সেটা হলো রাসায়নিক শক্তি, এবং রাসায়নিক শক্তিটা কি এটা নিয়েই কিন্তু আমাদের মূলত আলোচনা। তাহলে চলো আমরা আর দেরি না করে দেখি আমাদের বইয়ে রাসায়নিক শক্তি সম্পর্কে কি কি বলা আছে। রাসায়নিক শক্তি, এটার ইংরেজি হচ্ছে কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, রাসায়নিক শক্তির উৎস। তাহলে রাসায়নিক শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি এটাকে জানবো, পাওয়ার পরে রাসায়নিক শক্তি কি সেটাকে ডিফাইন করব একই সাথে। ওকে, আমরা ইতোমধ্যে জেনেছি যে পদার্থের মধ্যে অণু এবং পরমাণু থাকে, তাই না? পদার্থের মধ্যে অণু এবং পরমাণু থাকে। একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, অর্থাৎ একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কি একটা আকর্ষণের সাথে যুক্ত থাকে না? কঠিন পদার্থে আকর্ষণ একটু বেশি থাকে, তরলে তুলনামূলকভাবে কম, এবং গ্যাসীয় পদার্থে একেবারে কম। এটা কি, এটা যদি এক অণুক পরমাণু এক পরমাণু অণু হয়, যেমন হাইড্রোজেন পরমাণুর কথা বলতেছি। হাইড্রোজেন অণুতে যখন পরমাণুগুলো থাকে তখন কিন্তু এদের এরকম একটা বন্ধন থাকে, একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, ওকে। সো আমি পরমাণুর বন্ধন বা পারমাণবিক বন্ধনের কথা এতক্ষণ বললাম। আবার অণুর সাথে অণুর একটা বন্ধন থাকে। আমি একটু আগে প্রথমে যেই বন্ধনের কথা বললাম সেটা কিন্তু আসলে আণবিক বন্ধন ছিল, অর্থাৎ পদার্থের মধ্যে, অর্থাৎ কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যেই বন্ধনটা থাকে সেটা কিন্তু আন্তঃআণবিক বন্ধন। আর পারমাণবিক বন্ধন কোনটা, যেটা হলো হাইড্রোজেন অণুর মধ্যে থাকে, একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের যে বন্ধন সেটা কিন্তু কি হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তাহলে বা পারমাণবিক বন্ধন। হ্যাঁ, ওকে। তো আবার একটি অণুর সাথে অন্য অণুর সাথে আন্তঃকর্ষণ শক্তি, সেটাকে কি বলতেছে আন্তঃআণবিক শক্তি সাহায্যে যুক্ত থাকে। এই শক্তিগুলোকে বলা হচ্ছে রাসায়নিক শক্তি। তাইলে রাসায়নিক শক্তি আসলে দুই রকম, একটা কি একটা পারমাণবিক শক্তি বা আন্তঃপারমাণবিক শক্তি বা বন্ধন শক্তি, আরেকটা কি আন্তঃআণবিক শক্তি, যেটা কিনা অণুর সাথে হয়, এবং বন্ধন শক্তি সেটা কার মধ্যে হয়, যেটা পরমাণুর সাথে হয়। ঠিক আছে, এই শক্তিগুলোকে কি বলতেছে তাহলে রাসায়নিক শক্তি। তাহলে রাসায়নিক শক্তির দুইটা ধরন আমরা লিখে ফেলি। রাসায়নিক শক্তি এটা দুই রকম। এটা দুই রকম, একটা হলো কি, একটা হলো বন্ধন শক্তি, আর একটা হলো আন্তঃআণবিক শক্তি।
ঠিক আছে। এবং বন্ধন শক্তি সেটা কি, সেটা পরমাণু এবং পরমাণুর মধ্যে বন্ধন, ঠিক আছে, পরমাণু পরমাণু বন্ধন। আর আন্তঃআণবিক শক্তি দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে অণু এবং অণুর বন্ধন, ঠিক আছে। তাইলে রাসায়নিক শক্তি মূলত দুই রকমের, একটা হলো বন্ধন শক্তি, একটা আন্তঃআণবিক শক্তি। বন্ধন শক্তি হলো একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর মধ্যে যেই শক্তি বা যে বন্ধন দিয়ে সে আবদ্ধ থাকে সেটাকেই বলা হচ্ছে বন্ধন শক্তি। আর আন্তঃআণবিক শক্তি হলো একটা অণু একটা অণুর সাথে যেই শক্তি দ্বারা আবদ্ধ থাকে সেটাকে বলতেছে আন্তঃআণবিক শক্তি। এবার বন্ধন শক্তির একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। তাহলে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলতেছে কি বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি কার, পরমাণুর সাথে পরমাণুর সাথে পরমাণুর শক্তিটাকে কি বলতেছে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। বন্ধন শক্তির সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধন শক্তি কাকে বলে আরেকবার বলি, বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে, অর্থাৎ একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যে বন্ধন বা যে শক্তি দ্বারা আবদ্ধ থাকে বা যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে সেটাকে বলতেছে বন্ধন শক্তি। এবার সোডিয়াম ক্লোরাইডের একটা উদাহরণ দিচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে যে আয়নিক বন্ধন বিদ্যমান সেই আয়নিক বন্ধনটা কি বন্ধন শক্তি। কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন এবং অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। আবার লোহার মধ্যে একটি আয়রন পরমাণুর সাথে অন্য পরমাণুগুলো ধাতব বন্ধন বিদ্যমান। এই সকল বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অন্য পরমাণুর যে শক্তি আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। তার মানে এখানে বন্ধন শক্তি যে 3 প্রকার এবং 3 প্রকারের উদাহরণও দিয়ে দিছে। তাহলে বন্ধন শক্তি কত প্রকার, বন্ধন শক্তি 3 প্রকার, বন্ধন শক্তি 3 প্রকার, বন্ধন শক্তি 3 প্রকার। কি কি, একটা হলো আয়নিক বন্ধন, একটা কি এক নাম্বার হলো আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের পরে 2 নাম্বার কি, 2 নম্বরে হলো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এবং একবারে শেষে আছে কি ধাতব বন্ধন, ধাতব বন্ধন। আচ্ছা, এবার আমরা দেখি যে কোনটা আসলে কি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন হলো আয়নিক বন্ড, আয়নিক বন্ধন, বন্ধন বা আয়নিক বন্ড। এটা কি আয়নিক বন্ধন মূলত একটা ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধন, যেমন কি উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি, এখানে সোডিয়াম ধাতু আর ক্লোরিন কি অধাতু। এবং দেখো এদের বন্ধন কিন্তু একটা আয়নের সাথে হয়, অর্থাৎ একটা ক্যাটায়নের সাথে একটা অ্যানায়নের কিন্তু কি বন্ধন হয়। ক্যাটায়নকে সোডিয়াম হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে ক্লোরিন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধন সেটাকেও কিন্তু কি বলা যাচ্ছে আয়নিক বন্ধন। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে বন্ধন, আচ্ছা, এইবার তো গেল আমার আয়নিক বন্ধন কি। তাহলে আয়নিক বন্ধন কি, ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা থাকে অথবা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধন থাকে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এই যে অণুটা আছে এই অণুটাতে 2টা পরমাণু আছে, একটা হলো সোডিয়াম পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু। এই পরমাণুগুলো আসলে ক্যাটায়ন বা অ্যানায়ন আকারে থাকে। এদের মধ্যে যে আকর্ষণ বন্ধনটা আছে বা আকর্ষণ শক্তিটা আছে সেটাকে কিন্তু আয়নিক বন্ধন বলা হইতেছে। তাহলে বন্ধন 3 প্রকার, বন্ধন শক্তি 3 প্রকার, একটা হলো আয়নিক বন্ধন শক্তি, একটা সমযোজী বন্ধন শক্তি, আর একটা ধাতব বন্ধন শক্তি। তাহলে এবার আমরা সমযোজী বন্ধন কি এটা বুঝি। সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, বা এটার ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে।
কোভ্যালেন্ট বন্ড কি? অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলতেছে কোভ্যালেন্ট বন্ড। অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন, অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলতেছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। অধাতু আর অধাতুর মধ্যে বন্ধন সেটাকে বলতেছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। যেমন কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করো, এখানে একটা কার্বন থাকে, এইদিকে একটা অক্সিজেন থাকে, আর এদিকে একটা অক্সিজেন থাকে, ঠিক আছে? এবার চিন্তা করো, এইখানে এই কার্বনের 4টা হাত, এর মধ্যে 2টা হাত এই অক্সিজেনের সাথে থাকে, 2টা হাত এই অক্সিজেনের সাথে থাকে। এইখানে কার্বন এবং অক্সিজেন দুইজনেই কি? দুইজনেই অধাতু। তাহলে এইখানে যেই বন্ধনটা আছে, এটাকে কি বলতেছি? এটাকে আমি বলতেছি সমযোজী বন্ধন। অধাতু অধাতুর মধ্যে যেহেতু বন্ধন, তাই এটাকে বলতেছি সমযোজী বন্ধন। এবার আমাদের লাস্ট বাট নট লিস্ট সেটা হলো ধাতব বন্ধন। ধাতব বন্ধন যেটার ইংরেজি কিনা মেটালিক বন্ড। মেটাল মানে ধাতু, তাইলে ধাতব বন্ধন কি? মেটালিক বন্ড। তাহলে ধাতব বন্ধন কি? নাম শুনে বোঝা যাচ্ছে ধাতু আর ধাতুর মধ্যে যেই বন্ধনটা কাজ করে তাকে বলা হয় ধাতব বন্ধন। তাহলে ধাতু এবং ধাতুর মধ্যে বন্ধনটাকে বলা হবে ধাতব বন্ধন, ঠিক আছে? ধাতু আর ধাতুর মধ্যে বন্ধন, এটা কই দেখা যায়? ধরো এক দণ্ড লোহা নিলাম, এইখানে কিন্তু খালি লোহাই আছে, লোহার পরমাণুগুলোই আছে, এবং এইখানে যে লোহার পরমাণুগুলো আছে এগুলোও অ্যাকচুয়ালি আয়ন আকারে থাকে, এবং এর মধ্যে আসলে মুক্ত ইলেকট্রন থাকে, অর্থাৎ এগুলো আসলে একটা +2 বা +1 বা আকারে থাকে, এবং এর মধ্যে ইলেকট্রন মুক্ত অবস্থায় চলাফেরা করে। এই জন্যই যেহেতু ধাতব বন্ধনে আবদ্ধ পরমাণুর মাঝে মুক্ত ইলেকট্রন চলাচল করে, এর জন্যই ধাতব পদার্থগুলো কি হয়? ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবাহী হয়, ঠিক আছে? তাহলে 3 ধরনের বন্ধন কিন্তু আমরা ভালো করে পড়ছি। 3 ধরনের বন্ধন কি কি? প্রথমে আমরা পড়ছি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হলো ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধন, বা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে বন্ধন, এবং এই বন্ধনের মানটা কিন্তু কি? অনেক বড় হয়, অনেক বেশি হয়, ঠিক আছে? এবার সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হলো অধাতু আর অধাতুর মধ্যে বন্ধন। এটা তুলনামূলকভাবে একটু কম হয়, ঠিক আছে? অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে কি বলতেছে? সমযোজী বন্ধন। এবং ধাতু আর ধাতুর মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে কি বলতেছে? মেটালিক বন্ড বা ধাতব বন্ধন, ঠিক আছে? এবার আমরা এখানে পড়াটা পড়ি আরেকবার, যে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের যে উদাহরণটা দিছে সেটা আয়নিক বন্ধনের কথা বলছে। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মাঝখানে যেটা বসে সেটা সমযোজী বন্ধন, আর লোহার মধ্যে ধাতব বন্ধন। এই সকল বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি কি জিনিস সেটা আমরা পড়ছি। আগে আমরা দেখছি যে রাসায়নিক শক্তি আসলে 2 রকম, একটা হলো বন্ধন শক্তি, একটা হলো আন্তঃআণবিক শক্তি। আর এখন আমরা দেখলাম বন্ধন শক্তি আসলে 3 রকম, একটা কি? একটা আয়নিক বন্ধন শক্তি, একটা সমযোজী বন্ধন শক্তি, একটা ধাতব বন্ধন শক্তি। তাহলে আয়নিক বন্ধনে যেই শক্তি কাজ করে সেটাকে কি বলবো? আয়নিক বন্ধন শক্তি। সমযোজী বন্ধনে যেই শক্তি কাজ করে সেটা হলো সমযোজী বন্ধন শক্তি, এবং ধাতব বন্ধনে যেই শক্তি কাজ করে সেটা হলো ধাতব বন্ধন শক্তি। আচ্ছা, এবার আন্তঃআণবিক শক্তি কি সেটা পড়ি। আন্তঃআণবিক শক্তি হলো কোনো সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলা হয়। এইখানে খেয়াল করে দেখো, এইখানে আয়নিক যৌগ মূলত ক্যালাস আকারে থাকে। আয়নিক যৌগ কি আকারে থাকে ভাই? আয়নিক যৌগ সাধারণত ক্যালাস আকারে থাকে। অর্থাৎ এইখানে একটা সোডিয়াম থাকলে এইটার এই পাশেও ক্লোরিন থাকবে, এই পাশেও ক্লোরিন থাকবে, এই পাশেও ক্লোরিন থাকবে, এই পাশেও ক্লোরিন থাকবে, এবং একটা ক্লোরিনের এই পাশে আবার সোডিয়াম থাকবে, এরকম করে থাকে, ঠিক আছে? একটা ক্লোরিনের এই পাশে আবার সোডিয়াম থাকবে, এখানেও আবার সোডিয়াম থাকবে, এখানেও আবার সোডিয়াম থাকবে, তারপরে এই সোডিয়ামের এই নিচে আবার ক্লোরিন থাকবে, এরকম একটা কি আকারে থাকে? একটা ক্যালাস আকারে থাকে, ঠিক আছে? এটা এবং এদিক দিয়েও বিস্তৃত, এদিক দিয়েও বিস্তৃত, একটা ক্যালাসের মতো গঠন করে। কিন্তু সমযোজী যৌগ কিন্তু ভাই ক্যালাস আকারে থাকে না। যেমন পানির অণুগুলা যখন বরফে থাকে তখন কিন্তু এখানে একটা অণু থাকে, এখানে একটা অণু থাকে, এখানে একটা অণু থাকে, খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে এই যে অণুগুলোর মধ্যে, অর্থাৎ সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে, আর ধাতব বন্ধনে তো আমরা দেখছি যে ধাতব বন্ধনে একটা পদার্থের অনেকগুলো একটা খণ্ডর মধ্যে ধাতব পদার্থগুলোই আসলে, অর্থাৎ ধাতব অণুগুলোই আসলে একে অন্যের সাথে ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে? তাইলে
আন্তঃআণবিক শক্তি শুধুমাত্র কার জন্য হয়? সমযোজী যৌগের জন্যই হয়। সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে, অর্থাৎ সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে যে বন্ধন শক্তি, সেইটা অণুগুলোর মধ্যে যে বন্ধন শক্তি সেটা কিন্তু আন্তঃআণবিক বন্ধন শক্তি। ঠিক আছে, সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। আমি এখানে বন্ধন শক্তি আসলে রূপক অর্থে ব্যবহার করছি। বন্ধন শক্তি কিন্তু আসলে পরমাণু এবং পরমাণুর মধ্যেই হয়। আন্তঃআণবিক শক্তি কি? সেটা হলো আণবিক শক্তি। আমার বলা উচিত ছিল আণবিক শক্তি। তাহলে সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে যুক্ত হচ্ছে তাকে বলা হইতেছে কি? আন্তঃআণবিক শক্তি। যেমন পানি একটি সমযোজী যৌগ। তাহলে পানি কি রকম যৌগ? পানি হলো সমযোজী যৌগ। কেন? কারণ পানি হলো H2O, এখানে কোনো আয়ন তৈরি হয় না, বা পানির কোনো আয়ন নাই। ঠিক আছে, পানি আয়ন না থাকলেও পানির এমন একটা ফেজ তৈরি হয় যাতে দুইটা প্রান্ত তৈরি হয়, যেটার একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। কিন্তু পানি কিন্তু সরাসরি আয়নিত হচ্ছে না এই জায়গায়। হ্যাঁ, একটি পানির অণুর সাথে আশেপাশের অন্যান্য পানি সমূহের অণুসমূহ আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে। তার মানে এখানে ধরো বরফের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু বরফের সাথে সময় পানির অণুগুলো খুব কাছাকাছি যুক্ত থাকে। তাহলে এই যে বন্ধনের মাধ্যমে অণুগুলো খুব কাছাকাছি যুক্ত আছে, এইটাকে কিন্তু বলতেছে আন্তঃআণবিক বন্ধন বা আন্তঃআণবিক বন্ধন শক্তি। ঠিক আছে, আর যদি আমি বরফ না নিয়ে পানীয় বা তরল অবস্থার বা লিকুইড অবস্থার কথা চিন্তা করি, তখনও কিন্তু থাকে, কিন্তু এদের মাঝে একটু গ্যাপ থাকে বা বন্ধন শক্তি, আন্তঃআণবিক শক্তি একটু কম থাকে। ঠিক আছে, সো একই কথা, মানে সমযোজী যৌগের মধ্যে অণুগুলো একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে যুক্ত থাকতেছে সেটাকেই কিন্তু কি বলতেছে? আন্তঃআণবিক শক্তি বলতেছে। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক যৌগে একটি সোডিয়াম আয়নের চারদিকে 6টি ক্লোরাইড আয়ন অবস্থান করে। এখানে একটি সোডিয়াম এবং 6টি ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। 6টি কেন বলছে? কারণ তুমি চিন্তা করে দেখো, এটা একটা 3D প্লেন, তাই না? আমাদের জগৎটা কিন্তু ত্রিমাত্রিক হলে এরকম একটা প্লেন, এইটা তিনটা প্লেন চিন্তা করা যেতে পারে, যেটার একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা বরাবর, এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতারও কিন্তু দুইটা করে দিক আছে। এইদিকে একটা দিক, এদিকে 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 একটা দিক। এইখানে যদি একটা সোডিয়াম পরমাণু থাকে, তাহলে কিন্তু এর 6 দিকে 6টা ক্লোরিন পরমাণু থাকে। তার মানে এখানে একটা সোডিয়াম থাকলে এইখানে একটা ক্লোরিন থাকবে, 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 এইখানে একটা ক্লোরিন থাকবে। তাহলে টোটাল একটা সোডিয়াম পরমাণুর 6 দিকে 6টা ক্লোরিন পরমাণু থাকে, ক্লোরাইড আয়ন থাকে। ঠিক আছে, সো এটার কথাই বলছে যে 6টি ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। আবার প্রত্যেকটি ক্লোরাইড আয়নের চারদিকে 6টি করে সোডিয়াম আয়ন অবস্থান করে। অর্থাৎ এই যে ক্লোরাইড আয়নগুলো আছে, এইটার ক্ষেত্রেও যখন আমি ত্রিমাত্রিক একটা তল চিন্তা করব, তখন কিন্তু এটার যেহেতু 6টা দিক হবে, ওই 6টা দিকে আবার 6টা কি থাকবে? 6টা সোডিয়াম থাকবে। তো সেইটার কথাই আসলে বলা হয়েছে এখানে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা পড়া আস্তে আস্তে আগাই। এটা যদি থাকে তাহলে কি বলছে? আয়নিক যৌগের আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকে। আবার কি বলছে? আয়নিক যৌগের আয়নসমূহের যে আকর্ষণ শক্তি থাকে, ওই আকর্ষণ শক্তি সমযোজী যৌগের আন্তঃআণবিক বন্ধনের চেয়ে বেশি। কি বলছে? আবার কথা শুনো, সমযোজী বন্ধনের কথা কিন্তু বলে নাই, বলছে যে সমযোজী অণুর আন্তঃআণবিক শক্তির চেয়ে বেশি। আন্তঃআণবিক শক্তির চেয়ে বেশি মানে সমযোজী বন্ধনের কথা বলে নেই, বরং বলছে সমযোজী বন্ধনের আন্তঃআণবিক শক্তির চেয়ে বেশি। তোমরা একটা জিনিস চিন্তা করো যে সোডিয়াম ক্লোরাইড এইটা একটা আণবিক মানে একটা আয়নিক বন্ধন, তাই না? এখন সোডিয়াম ক্লোরাইডকে যখন আমি তাপ দিব, তখন আসলে সোডিয়াম ক্লোরাইডের যেটা ভাঙবে সেটা হলো আন্তঃআণবিক বন্ধন না, সেটা হলো আয়নিক বন্ধন। কারণ সোডিয়াম ক্লোরাইড ক্যালাস আকারে থাকে এবং ক্যালাসের সবগুলা বন্ধনই আসলে কি অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে হয়, এজন্য এগুলো হচ্ছে আয়নিক বন্ধন। তার মানে সোডিয়ামকে আসলে তাপ দিলে এটার ক্যালাস ভেঙে যায়, তার মানে আয়নিক বন্ধনটা ভেঙে যায়। কিন্তু যখন আমি পানিকে তাপ দিচ্ছি, তখন কিন্তু পানির সমযোজী বন্ধন ভাঙে না, তখন যেটা ভাঙে সেটা হলো আন্তঃআণবিক বন্ধন। ব্যাপারটা এরকম যে সোডিয়ামের ক্যালাসে, এখানে ধরো এটা হলো সোডিয়াম, আমি সাপোজ ধরো যে এখানে 6টা ক্লোরাইড পরমাণু আছে। হ্যাঁ, এখানে 6টা ক্লোরাইড পরমাণু আছে। এখন যখন আমি এটাকে তাপ দেই, তখন যদি ভাঙে, তাহলে আসলে এই যে ক্লোরিন আর সোডিয়ামের যে একটা বন্ধন আছে, এইটাই ভেঙে যায়। আর এই বন্ধনটা আমরা একটু আগেই শিখছি, সেটা হলো কি? সেটা হলো আয়নিক বন্ধন ছিল। এইবার একই কেস আমি পানিতে তাপ দেওয়ার ক্ষেত্রে চিন্তা করি। পানিতে আসলে এইটা যদি অক্সিজেন হয়, এইখানে একটা হাইড্রোজেন থাকে,
এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে। হ্যাঁ, এরকম পানির অণুগুলো কি হয়, এরকম অণু আকারে থাকে। আন্তঃআণবিক বন্ধন শক্তির কারণে এই যে এইখানে হাইড্রোজেন আর অক্সিজেনের একটা আন্তঃআণবিক বন্ধন শক্তি কাজ করে, ঠিক আছে। এবং যখন আমি পানির অণুতে তাপ দেই তখন আসলে এই বন্ধন শক্তিগুলো ভাঙে, এই বন্ধন শক্তিগুলো ভাঙে, যেটা কিনা আন্তঃআণবিক শক্তি, ঠিক আছে। আমি বারবার বন্ধন শক্তি বলতেছি, গুলিয়ে ফেলো না। এই আন্তঃআণবিক শক্তিগুলো ভেঙে যায়। এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে সমযোজী বন্ধন আছে, এই বন্ধনগুলো কিন্তু ভাঙে না। তো এই ব্যাপারটা নিয়ে কারো কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে সেটাই বসে। আয়নিক যৌগে আয়ন সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকে, ওই আকর্ষণ শক্তি সমযোজী অণুর আন্তঃআণবিক শক্তির চেয়ে বেশি, নট যে সমযোজী বন্ধনের চেয়ে বেশি। এজন্য আয়নিক পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমযোজী পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি। কেন বেশি? কারণ আয়নিক পদার্থকে যখন গলানো হয় তখন আয়নিক বন্ধন ভাঙে, আর সমযোজী বন্ধনকে যখন গলানো হয় বা গলানোর জন্য যে তাপ বা স্ফুটনাঙ্কর জন্য যে তাপ প্রয়োগ করা হয়, তখন সেই তাপে তার সমযোজী বন্ধন ভাঙে না, বরং যেটা ভাঙে সেটা হলো আন্তঃআণবিক শক্তি, ঠিক আছে। আন্তঃআণবিক শক্তি বা বন্ধন ভাঙে, ঠিক আছে। এই জন্য আয়নিক যৌগসমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, আর সমযোজী যৌগসমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় তরল বা বায়বীয় অবস্থায় থাকে। তবে অনেক সমযোজী যৌগ আছে যেগুলো কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, যেমন ন্যাপথলিন। ন্যাপথলিন আমরা দেখছি, ঠিক আছে। আমরা তেলাপোকার ওষুধ হিসাবে কিন্তু ন্যাপথলিন ব্যবহার করি, গোল গোল সাদা। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা মোটামুটি এইখানে আয়নিক যৌগসমূহ একটা আর কি, আর সমযোজী যৌগসমূহ কি, এগুলো সম্পর্কে একটা আইডিয়া পাইছি। আচ্ছা, এখানে আরেকটা কথা না বললেই নয়, ন্যাপথলিন কিন্তু একটা উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এটা আসলে তরল অবস্থায় থাকতেই পারে না। হ্যাঁ, এটা কঠিন অবস্থা থেকে তাপ দিলে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যায়। আবার গ্যাসীয় অবস্থা থেকে সেটাকে যদি তাপ দেওয়া হয়, মানে সরি, এটাকে যদি আবার ঠান্ডা করা হয়, তাহলে কিন্তু আবার কঠিন অবস্থায় চলে যায়, তরল অবস্থায় সে থাকতে পারে না। একই পরমাণু দিয়ে উৎপন্ন সমযোজী অণুসমূহের, যেমন H2 আন্তঃআণবিক শক্তির চেয়ে দুটি ভিন্ন পরমাণু দিয়ে গঠিত অণুর আন্তঃআণবিক শক্তি বেশি হয়। অর্থাৎ এখানে যেটা বলছে যে সোডিয়াম না, হাইড্রোজেন অণু, হাইড্রোজেন যে অণু, সেখানে কিন্তু একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন এরকম একটা বন্ধনে থাকে, যেটা কিনা দ্বিবন্ধন। হ্যাঁ, এবং এইটার যে বন্ধন, এইটার চেয়ে বলছে যে হাইড্রোজেন আর ক্লোরাইড, এখানে একটা ধাতু আর একটা হাইড্রোজেন আসলে ধাতু না, অধাতুও না, এরকম একটা পদ্ধতি, এখানে অধাতু হিসেবে কাজ করে। এইখানে যে বন্ধনটা থাকতেছে সেটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এখানে যে আন্তঃআণবিক বন্ধন, অর্থাৎ এখানে তো একটা সমযোজী বন্ধন কাজ করতেছে, এটার কথা বলে নেই, বলছে যে এইখানে এই হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের অণুর, একটা হাইড্রোজেন অণুর সাথে আরেকটা হাইড্রোজেন অণুর এই জায়গায় মাঝখানে যে আন্তঃআণবিক শক্তি বা বন্ধন বা শক্তির কথা বলা হয়েছে, এইটা সাথে এইখানে যে হাইড্রোজেন ক্লোরাইডের আরেকটা অণুর যে বন্ধনটা আছে বা আন্তঃআণবিক বন্ধনটা আছে, সেটা কিন্তু আন্তঃআণবিক শক্তিটা এইটার বেশি, এইটার কম, ঠিক আছে। মানে একই পরমাণু হইলে তাদের মধ্যকার আন্তঃআণবিক শক্তিটা কম হবে, যদি ভিন্ন পরমাণু হয় তাহলে এদের মধ্যকার আন্তঃআণবিক শক্তিটা কি হবে, বেশি হবে, এইটাই বলছে, ঠিক আছে। ওকে, এবার রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর, এই বিষয়ে আমরা কিছু পড়ব। এখানে প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে। সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের শক্তি দিয়ে বিক্রিয়া ঘটাতে হয়, অথবা কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে শক্তিও উৎপন্ন হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। বিক্রিয়া ঘটাতে যে শক্তি দিতে হয় বা বিক্রিয়া ঘটার ফলে যে শক্তি উৎপন্ন হয় তার ভিন্ন রূপ হতে পারে। অর্থাৎ এখানে দুই রকম বিক্রিয়ার কথা বলা হয়েছে। যে বিক্রিয়া ঘটাতে শক্তি দিতে হয় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া, আর যে বিক্রিয়া ঘটার ফলে শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা জানি কি বলে, তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি। এখানে বলা হয়েছে যে সকল বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় সেগুলো বা সেগুলো শক্তি গ্রহণ করে, সেগুলো বিভিন্ন রকম শক্তি হইতে পারে। যেমন সে তাপ শক্তি গ্রহণ করতে পারে অথবা উৎপাদন করতে পারে, আলোক শক্তি গ্রহণ করতে পারে অথবা উৎপাদন করতে পারে, বিদ্যুৎ শক্তি গ্রহণ করতে পারে অথবা উৎপন্ন করতে পারে, শব্দ শক্তি গ্রহণ করতে পারে বা উৎপাদন করতে পারে, ঠিক আছে। ওকে, এবার শক্তি পরিমাপের একক। আমরা জানি শক্তি পরিমাপের অনেক একক আছে। আমরা জানি শক্তি পরিমাপের এসআই একক কি, ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে কিন্তু আমরা শিখেছি, সেটা হলো জুল। জুল কি, 1 নিউটন বস্তুকে
বা 1 নিউটন বল প্রয়োগ করে 1 নিউটন বল প্রয়োগ করে কোনো কিছু যদি 1 মিটার সরণ ঘটানো হয়, 1 মিটার সরণ ঘটানো হবে কতটুকু? 1 নিউটন বল প্রয়োগ করে। তাহলে যে পরিমাণ শক্তি হয়েছে, যে পরিমাণ শক্তি খরচ হয়েছে সেটা কিন্তু 1 জুল। এখন শক্তি পরিমাপের আরও একটা একক আছে যেটা কিনা ক্যালোরি, এবং ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। আগে ক্যালোরি কি সেটা আগে আমরা শিখি। ক্যালোরি হচ্ছে কোনো 1 গ্রাম পানি সেটার টেম্পারেচার যদি 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই, 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন যদি আমি বাড়াইতে চাই, তাহলে যে পরিমাণ আমার তাপ সরবরাহ করতে হবে সেটাই কি? সেটাই হচ্ছে 1 ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি কি? আরেকবার বলি, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ আমাকে প্রয়োগ করতে হচ্ছে তা হচ্ছে 1 ক্যালোরি। এবং 1 ক্যালোরি আর জুলের মধ্যে যে সম্পর্কটা সেটা হলো এইরকম অনেকটা, যে 1 জুল 1 ক্যালোরি সমান সমান আসলে 4.18 জুল। এটাকে অনেক সময় 4.2 জুলও বলে। আচ্ছা, ক্যালোরির ক্ষেত্রে আরও একটা একক ব্যবহার করা হয় যেটা কিনা কিলো ক্যালোরি, বা এইটাকে সংক্ষেপে আবার কে ক্যাল দিয়ে লেখা হয়। ঠিক আছে, কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি মানে আসলে কিছুই না, 1000 ক্যালোরি। কিলোগ্রাম, কিলোমিটার, কিলো জুলের মতোই কিলো ক্যালোরি মানে হলো 1000 ক্যালোরি। ঠিক আছে, পূর্বে শক্তি মাপার জন্য ক্যালোরি বা কিলো ক্যালোরি একক ব্যবহার করা হতো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় তাকে 1 ক্যালোরি, সংক্ষেপে ক্যাল বলে। 1000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলে। কিলো ক্যালোরিকে সংক্ষেপে কে ক্যাল দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, বর্তমানে সকল শক্তির একক হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? জুল। এবং জুলকে কি আন্তর্জাতিকভাবে গ্রহণ করা হয়েছে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, অবশ্যই বলের দিকে ঘটতে হবে, তাহলে তার প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। সংক্ষেপে জুলকে যে দিয়ে প্রকাশ করা হয়। 1000 জুলকে বলা হয় 1 কিলো জুল। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি একটু আগে। এবার তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, অর্থাৎ আমার তাপ যেরকম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার স্থলে তাপের যে পরিবর্তন হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে বিক্রিয়াকে অনেকভাবে ভাগ করা যায়। সেই ভাগটাই আমরা বা শ্রেণীবিভাগটাই আমরা কি পড়ব। কখনো কখনো বিক্রিয়ক পদার্থে বাইরে থেকে তাপ দিয়ে বিক্রিয়া ঘটিয়ে উৎপাদে পরিণত করা হয়। তাইলে কি করা হইতেছে? বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ যেই পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তাদের বলা হয় বিক্রিয়ক। অর্থাৎ একটা বিক্রিয়া যখন আমরা লিখি তার বাম সাইডে যে সকল পদার্থগুলো থাকে এগুলোকে বলা হয় বিক্রিয়ক, এবং যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় উৎপাদ। এইখানে এই বিক্রিয়াতে এ এবং বি হচ্ছে বিক্রিয়ক এবং সি হচ্ছে উৎপাদ। ঠিক আছে, সি হচ্ছে উৎপাদ। ওকে, তাহলে এরপরে আমরা দেখো লিখি, আবার কখনো কখনো বিক্রিয়ক পদার্থ নিজে নিজে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদে পরিণত হবার সময় তাপ উৎপন্ন হয়। তাহলে কি বলছে? কখনো কখনো কি করতে হয়, আমার বিক্রিয়া ঘটাইতে হইলে বাইরের থেকে তাপ দিতে হইতেছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ সরাসরি উৎপাদে পরিণত হচ্ছে না। আবার কখনো কখনো উৎপাদে তো সরাসরি পরিবর্তন হচ্ছেই, প্লাস সে কিছু আবার কি করতেছে? তাপও উৎপাদন করতেছে। তাহলে এই যে ঘটনাগুলো, তাহলে এখানে দেখো 2 রকম ঘটনা ঘটতেছে। একটা হলো সে তাপ গ্রহণ করতেছে, একরকম বিক্রিয়া, আবার আরেক রকম বিক্রিয়া কি? তাপ উৎপাদন করতেছে। তাহলে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হলো তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক বা নেগেটিভ হয়, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ধনাত্মক বা পজিটিভ হয়। আচ্ছা, এই ডেল এইচ এর মান কি সেটা বোঝার আগে আমরা তাপের উৎপাদের উপর ভিত্তি করে যে 2 ভাগে ভাগ করা হয়েছে সেটা সম্পর্কে আরেকবার পড়ি চলো। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি? তাপ উৎপাদী বিক্রিয়া হলো যেটা তাপ উৎপাদন করতেছে। ঠিক আছে, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার চেহারা অনেকটা এরকম হবে, এ প্লাস বি এইটা বিক্রিয়া করে সি উৎপাদন করবে, প্লাস সে হিট উৎপাদন করবে, তাই না? এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চিন্তা করো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সেই এরকম হবে যে এ প্লাস বি
সেটাকে আমার তাপ দিতে হবে, দেওয়ার পরে সে সি উৎপাদন করবে, তাই না? তাহলে উপরের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং নিচের বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। কারণ কি? কারণ এই বিক্রিয়ার সময় তার আলাদাভাবে তাপ দিতে হচ্ছে, আর এই বিক্রিয়ায় সে নিজের থেকে তাপ উৎপাদন করতেছে। এখন আসো ডেল এইচ এর মানটা কি, ডেল এইচ এর মানটা কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে খুবই বড়ভাবে ডিসকাশন করব। শুধু এটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, ঠিক আছে? সো আমাদের কিন্তু তাপ উৎপাদী কি, তাপ হারি কি, এই বিক্রিয়া সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এবার চলো আমরা আমাদের কি লেখছে, কোনো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে। তার মানে একটা নির্দিষ্ট পদার্থ সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার শক্তিটা হবে কি নির্দিষ্ট। এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। অর্থাৎ সব পদার্থেরই কি আছে, একটা অভ্যন্তরীণ শক্তি আছে, এবং অভ্যন্তরীণ শক্তিটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে। নির্দিষ্ট তাপমাত্রায় তার অভ্যন্তরীণ শক্তি কি নির্দিষ্ট। ওকে, যে কোনো বিক্রিয়ক সমূহ মোট অভ্যন্তরীণ শক্তিকে E1 দ্বারা এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে E2 দ্বারা চিহ্নিত করা হলে ওই বিক্রিয়ায় তাপের পরিবর্তন, অর্থাৎ আমি যে বিক্রিয়াটা দেখছিলাম A প্লাস বি, এই A আর B এদের যে অভ্যন্তরীণ শক্তি আছে, এই একটা নির্দিষ্ট তাপমাত্রা ছিল প্রথমে, যে কোনো বিক্রিয়ার মোট অভ্যন্তরীণ শক্তিকে, তাহলে কি বলছে? বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে, অর্থাৎ এইটা আর এইটা টোটাল যোগ করে যে অভ্যন্তরীণ শক্তিটা আসবে সেটাকে যদি E1 দিয়ে লিখি, এবং এই বিক্রিয়ার যে উৎপাদ আসবে যেগুলোকে আমি সি আর ডি দ্বারা প্রকাশ করলাম, এদের অভ্যন্তরীণ শক্তিকে যোগ করে যদি E2 হয় তাহলে ওই বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন, তাহলে ওই বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন কি? এইটা কি বলতেছে? ডেল এইচ। তাহলে ডেল এইচ সমান সমান কি লিখছে? E2 মাইনাস E1, E2 মাইনাস E1। তার মানে কি? উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। এই পৃষ্ঠায় যদি যাও তাহলে দেখো উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি এটা কিন্তু E2 ছিল। তাইলে ডেল এইচটা আসলে আমি ডিফাইন করছি এইভাবে যে সেইটা উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি কতটুকু সেটা লিখবে, যেটা কিনা E2, এবং এটা থেকে মাইনাস দিবে কতটুকু? পার্থক্য, যেহেতু শক্তির পরিবর্তন মানে কি? পার্থক্য। উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি যেটা কিনা E1। তাহলে ডেল এইচ সমান সমান কি? বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমার আর কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে ডেল এইচ হলো কোনো বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন, এবং তাপ শক্তির পরিবর্তন কি? এইখানে যেই পার্থক্যটুকু আমি দেখতেছি আসলে শক্তির, সেই পার্থক্যটুকু শক্তি আসলে উৎপাদিত হইতেছে। যদি এখানে ডেল এইচ এর মান নেগেটিভ আসে তার মানে আসলে শক্তি উৎপন্ন হচ্ছে, এবং ডেল এইচ এর মান যদি পজিটিভ আসে তার মানে আসলে শক্তি গ্রহিত হচ্ছে। কিভাবে? তুমি দেখো, আচ্ছা দেখো, তুমি এখানে দেখো, এখানে কিন্তু আমাকে আগেই বলছে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি? ধনাত্মক। তার মানে তাপহারী বিক্রিয়ায় কি হচ্ছে? আমার আগে থেকে তাপ দিতে হচ্ছে না? তাহলে তাপ যদি দিতে হয়, তাপ যদি আমার এইখানে দিতে হয়, তাহলে এইখানে বিক্রিয়কের মোট শক্তির সাথে তাকে আমি আরো তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পরে সে একটা নির্দিষ্ট শক্তিতে যাচ্ছে। তার মানে E1 প্লাস এই দুইটা যোগ করলে কি হচ্ছে? এই দুইটা যোগ করলে কিন্তু একটা পজিটিভ মান আসতেছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা ম্যাথ করার সময় আরো ডিটেইলসে আলোচনা করব, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। এটা আমরা এখানে দেখি কি লিখছে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহ মোট অভ্যন্তরীণ শক্তি E1 এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তি E2 থেকে বেশি। কি বলছে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ফর যে সকল বিক্রিয়ায় নিজের থেকে বিক্রিয়া হওয়ার পরে একটা তাপ উৎপন্ন হয়, সেই সকল ক্ষেত্রে কি বলছে? বিক্রিয়কের মানে এই পাশের মোট অভ্যন্তরীণ শক্তি E1 এইটা উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি E2 থেকে বেশি। তার মানে E1 ইজ গ্রেটার দেন E2। তাহলে আমার ডেল এইচ এর মান আমি কি জানি? ডেল এইচ এর মান হলো E2 মাইনাস E1। এখন যেহেতু E1টা যেহেতু বড়, তাহলে কি হচ্ছে? E1 যেহেতু বড়, তার মানে E1 আমি মাইনাস দিচ্ছি, তার মানে এইখানে যে মানটা আসবে সেটা কিন্তু নেগেটিভ হবে। সেটা কিন্তু কি হবে? নেগেটিভ হবে। এইখানে আরও একটা জিনিস বোঝা যায় যে আমার বিক্রিয়কে যেই বিক্রিয়কগুলো ছিল
বিক্রিয়কের সময় যে সকল বিক্রিয়ক আসলে বিক্রিয়া করছে তাদের মধ্যের শক্তিগুলো ভেঙে গেছে এবং কিছু শক্তি ভেঙে আবার গড়ার কাজে তৈরি হয়েছে এবং কিছু শক্তি আসলে থেকে গেছে। যেই শক্তিগুলোটুকু থেকে গেছে ওগুলোই আসলে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ শক্তি হিসেবে পাই। ঠিক আছে, এই কথাটাই ইম্পর্টেন্ট যে কিছু শক্তি আসলে থেকে গেছে এবং ওইটাই আসলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ শক্তি হিসেবে পাই। আচ্ছা, কাজেই এই বিক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন ΔH = E2 - E1 এর মান নেগেটিভ হয়। আবার অন্য ক্ষেত্রে কিন্তু উল্টা, যেগুলো তাপহারী বিক্রিয়া সেখানে E1 ইজ লেস দেন E2, E1 ইজ লেস দেন E2 মানে E2 বড়। এখন E2 যদি বড় হয় তাহলে ΔH এর মান E2 - E1, যেহেতু E2 বড় তার মানে অবশ্যই কি আসবে, অবশ্যই কিন্তু পজিটিভ আসবে। ঠিক আছে, অবশ্যই এখানে পজিটিভ আসবে। তার মানে এখানে বলছে যে বিক্রিয়কগুলো যখন ভেঙে যায়, অর্থাৎ বিক্রিয়কগুলোর আন্তঃআণবিক বলতেছি যে বিক্রিয়র মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিগুলো যেগুলো যখন ভেঙে যায় সেগুলো কি হয়, সেগুলো আবার যখন গড়ে নতুন উৎপাদ তৈরি করতে হবে তখন তার এনাফ শক্তি থাকে না, তখন সে কি করে, বাইরে থেকে শক্তি শোষণ করে। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া দেখানো হয়েছে। এখানে তাপ উৎপাদী বিক্রিয়া দেখো তাপ সে উৎপাদন করতেছে, আর তাপহারী বিক্রিয়া দেখো সে উৎপাদ তৈরি করার জন্য কি করতেছে, বাইরে থেকে বা পরিবেশ থেকে তাপ সে সংগ্রহ করতেছে। ঠিক আছে, যেমন কোনো বিক্রিয়ায় একটা উদাহরণ দিয়েছে আমাদের, দেখো কোনো বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি 50 কিলোজুল পার মোল এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি 20 কিলোজুল পার মোল হইলে, তাহলে দেখো এইখানে বিক্রিয়কের মোট মানে এই পাশে মোট হলো কি 50 কিলোজুল পার মোল আছে। ঠিক আছে, এইখানে 50 কিলোজুল পার মোল আছে কি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কত, 20 কিলোজুল পার মোল। তার মানে আমার এই যে উৎপাদের যে 50 কিলোজুল পার মোল তার 20 কিলোজুল পার মোল, আমি আবার বলি, আমার বিক্রিয়কের যে 50 কিলোজুল পার মোল তার 20 কিলোজুল পার মোল সে কি করছে, উৎপাদের তৈরিতে ব্যবহৃত হয়েছে। তার মানে আমার বাকি থাকে আসলে 30 কিলোজুল পার মোল। এই যে এনার্জিটুকু আছে মানে প্রত্যেক মোলের জন্য সে 30 কিলোজুল এনার্জি কি করবে, তাপ শক্তি হিসাবে নির্গমন করবে, এটাই বলছে। তাইলে এখানে ΔH এর মানটা আসলে কি হবে, ΔH এর মান যেহেতু উৎপাদের এইটা তাহলে E2 - E1। E2 কি, E2 হলো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হলো 20 এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যেটা কিনা 50 এত কিলোজুল পার মোল হবে, তাহলে ΔH এর মানটা আসলে কত হবে, ΔH এর মানটা হবে -30 কিলোজুল পার মোল। ঠিক আছে, ΔH এর মান দেখো এখানে আসছে -30 কিলোজুল পার মোল, এখানে মাইনাসটা আছে কিন্তু অনেক অস্পষ্ট তাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওকে। এবার আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1 এবং মোট অভ্যন্তরীণ শক্তি উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E2 থেকে কম, যেটা আমরা আগে বলছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে E1 ইজ গ্রেটার দেন E2, কিন্তু এটা হলো তাপ উৎপাদী, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক উল্টাটা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে E2 ইজ গ্রেটার দেন E1। ঠিক আছে, তাপহারী। এখন তার মানে তাপহারী বিক্রিয়ায় কার অভ্যন্তরীণ শক্তি বেশি, তাপহারী বিক্রিয়ায় E2 যেহেতু উৎপাদের অভ্যন্তরীণ শক্তি তাই তাপহারী বিক্রিয়ায় উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু বেশি। এখন এখানে বলছে দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1 এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E2 থেকে কম, তার মানে E1 ইজ লেস দেন E2, এটাই বলছে। কাজেই এই বিক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন ΔH = E2 - E1 এর মান ধনাত্মক। যেহেতু E2 বড় এবং E1 ছোট তাই E2 থেকে E1 মাইনাস করলে সেটার মান আসতেছে কি, মান আসতেছে পজিটিভ, সেটার কথাই বলছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, কোনো বিক্রিয়ায় মোট অভ্যন্তরীণ শক্তি কার, বিক্রিয়ক সমূহের মানে E1 এর মোট অভ্যন্তরীণ শক্তি কত দিছে, মোট অভ্যন্তরীণ দিছে 70 কিলোজুল পার মোল। ওকে, এইবার এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি কত দিছে, অর্থাৎ E2 এর মান দেওয়া আছে 80 কিলোজুল
পার মোল। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাকে বাড়ি করতে হবে ডেল এইচ এর মান। এখন ডেল এইচ এর মানটা তাইলে কি হবে, ডেল এইচ সমান সমান আমরা জানি E2 মাইনাস E1, E2 মাইনাস E1। এখন দেখো E2 হলো 80 আর E1 হলো 70, তাহলে এত কিলোজুল পার মোল হবে। তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে আসে 10 কিলোজুল পার মোল। তাহলে দেখো তার মানে কি এখানে ডেল এইচ এর মানটা পজিটিভ আসতেছে। এখন একটা শর্টকাট টেকনিক আছে কিভাবে ডেল এইচ এর মানটা দেখেই আমি আসলে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী বলে দিতে পারি। যদি ডেল এইচ এর মান পজিটিভ আসে তাহলে সেটা কি হবে, সেটা হবে তাপহারী বিক্রিয়া। আর যদি ডেল এইচ এর মান নেগেটিভ আসে তাহলে সেটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন কি, চলো এটা আমরা একবার দেখে নিই। তাহলে কি বলছে, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়া সমীকরণ লেখার সময় ডান পাশে যে তাপ উৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার ডান পাশে তাপ লেখা যেতে পারে, কিংবা ডেল এইচ দিয়ে প্রকাশ করা, ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। ডেল এইচ দিয়ে প্রকাশ করা হলে ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। অর্থাৎ প্রথমে মনে আছে আমি একটা বিক্রিয়া লিখছিলাম যে A প্লাস বি, এটা থেকে আসলে সি প্লাস হিট উৎপন্ন হচ্ছে। তাইলে এখানে এটাই বলছে যে এটার বিক্রিয়ার ডান পাশে তাপ আকারে লেখা যাবে তাপ। অথবা এটা যদি আমি না লিখি তাহলে আমি কি লিখব, আমি এটা লিখলাম না, আমি লিখে দিলাম যে ডেল এইচ এর মান এইটা একটা নেগেটিভ মান আসছে। ডেল এইচ সমান সমান একটা নেগেটিভ মান আসছে, এটাই আমি লিখে দেবো। এখানে এটাই বলছে। তোমরা দেখেছো কোনো কিছু রান্না করতে চুলাতে জ্বালানি হিসেবে যে যে গ্যাস ব্যবহার করি তা পোড়ালে তাপ উৎপন্ন হয়, আবার শুকনো চুনে পানি ঢাললে তা গরম হয়ে ওঠে। রান্নার গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এই গ্যাস পোড়ালে প্রতি মোল মিথেন গ্যাস বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, সেই সাথে 890 কিলোজুল তাপও উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বলছে এক মোল মিথেন সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি, কার্বন ডাই অক্সাইড প্লাস হলো পানি হলো এবং 890 কিলোজুল 890 কিলোজুল তাপ সে উৎপন্ন করে। এখানে আমার দেখো সমতা করার দরকার নেই, সমতা কিন্তু মোটামুটি হয়ে গেছে। হয়েছে কি সমতা? আচ্ছা, সমতা আসলে ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট এটা বুঝলেই হবে। এখানে সমতাটা তোমরা করে নিও। এখানে যে CH4 আসছে, তাহলে এখানে হাইড্রোজেন যেহেতু দুইটা, তাই এখানে দুইটা দিতে হবে। এইবার দেখো সমতা হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু সমতা হয়ে গেছে যে মিথেন প্লাস অক্সিজেন, এখানে কার্বনের পরমাণু একটা, এখানে একটা, এখানে হাইড্রোজেন চারটা, এখানেও হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুইটা মিলে গেছে। হ্যাঁ, এটাই হলো সমতা। তার মানে 1 মোল মিথেন গ্যাস 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে 1 অণু কার্বন ডাই অক্সাইড বা 1 মোল কার্বন ডাই অক্সাইড 2 মোল পানি এবং 890 কিলোজুল কি উৎপন্ন করে, 890 কিলোজুল তাপ উৎপন্ন করে। এইটাকে আমি এইভাবে লিখতে পারি। আর যদি আমার মনে হয় যে আমি এরকম হিট আকারে লিখবো না, তাহলে আমি কি করব, আমি এখানে ডেল এইচ এর মান দিয়ে দিব -890 কিলোজুল। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলছে। আচ্ছা, তো এটাকে এই যে দেখো 890 কিলোজুল পার মোল আকারে লেখছে, অথবা এটাকে কিন্তু ডেল এইচ এর মান -890 কিলোজুল পার মোল আকারেও লেখা যায়। ঠিক আছে, আবার শুকনো কলিচুন বা চুন হলো ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড সেটা পানিতে ঢাললে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, সেই সাথে 63.95 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, সেই জন্যই মিশ্রণ গরম হয়ে ওঠে। তার মানে ক্যালসিয়াম অক্সাইড এটাকে যদি পানির সাথে মিশাই তাহলে বিক্রিয়াটা হবে এইরকম যে CaOH2। ঠিক আছে, এটা সমতাকৃত। হ্যাঁ, এইটার সাথে কি হবে, এইটার সাথে 63.95 কিলোজুল তাপ উৎপন্ন হবে। এটাকে এভাবেও লিখতে পারি, অথবা এটা লিখতে পারি যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, এইটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো উৎপন্ন করেই, এবং এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান আসলে -63.95 কিলোজুল। ডেল এইচ এর মান আসলে ঋণাত্মক কেন? কারণ ডেল এইচ আসলে এভাবেই ডিফাইন করা হয়েছে যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, সো
ডেল এইচ এর মান এখানে নেগেটিভ আসতেছে। এখানে দেখো এই যে একই বিক্রিয়াকে দুইভাবে লেখছে, একভাবে ডেল এইচ ছাড়া, একভাবে ডেল এইচ সহ, ঠিক আছে। উপরের দুটি উদাহরণেই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি, তাই বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয়েছে অতিরিক্ত শক্তিটুকু তাপ আকারে বের হয়ে আসছে, এজন্য ডেল এইচ এর মানও নেগেটিভ আসছে, ঠিক আছে। আবার দেখো তাপ হারি বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া ছিল এক্সোথার্মিক রিয়াকশন, তাপ হারি বিক্রিয়া কি এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে তাপ প্রদান করে যে বিক্রিয়া ঘটানো হয় সেই বিক্রিয়াকে তাপ হারি বিক্রিয়া বলে। তার মানে যে বিক্রিয়া তাপ তো উৎপাদনই করে না, বরং যে বিক্রিয়া ঘটাইতে হইলে আরো তাপ দিতে হয়, সেই বিক্রিয়াটাকে বলতেছে কি তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন। তাপহারী বিক্রিয়াকে তাপ শোষী বিক্রিয়াও বলা হয়। এবং তাপহারী বিক্রিয়া সমীকরণ লেখার সময় বাম পাশে তাপ লেখা যেতে পারে, কিন্তু ডেল এইচ দিয়ে লিখলে ডেল এইচ এর মান ধনাত্মক হবে। এখানে বাম পাশে লেখার মানে হলো যেহেতু আমার বিক্রিয়া ঘটাইতে হইলে বিক্রিয়কের সাথে আমাকে তাপও প্রদান করতে হইতেছে, তাই এইখানে বাম পাশে আসলে তাপটা লেখা হচ্ছে, ঠিক আছে। আর যদি আমি বাম পাশে না লিখে আমি যদি ডেল এইচ দিয়ে লিখি, তাহলে আসলে এইখানে ডেল এইচ এর মান পজিটিভ আকারে লিখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এইটা এখানে এই কথাটাই বলছে যে তাপহারী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার বাম পাশে তাপ লেখা যেতে পারে, যেহেতু বাম পাশে মানে বিক্রিয়া ঘটার আগে কি যে সকল জিনিস দিতে হয়, তাই বাম পাশে লিখছি। তাপ উৎপাদী বিক্রিয়ায় আমার তাপ দিতে হয় নাই, বরঞ্চ তাপ উৎপাদন হয়েছে, যেহেতু ডান পাশে যেগুলো উৎপাদন হয়েছে সেগুলো লেখা হয়, তাই যেহেতু তাপ উৎপাদন হয়েছে ডান পাশে আমরা তাপ লিখছিলাম। এখানে তাপহারী বিক্রিয়াতে আমাকে তাপ প্রদান করতে হইতেছে বিক্রিয়ার আগেই, তাই বিক্রিয়কের সাথে আমার এখানে তাপটাও লিখে দেওয়া হয়। আর যদি আমি তাপ দিয়ে না লিখি তাহলে ডেল এইচ এর মান তাপ উৎপাদী বিক্রিয়ায় আসতেছে নেগেটিভ, এখানে আসবে পজিটিভ, ঠিক আছে, ওকে। আচ্ছা, কিন্তু এর ধনাত্মক হতে হবে। গ্রামে শামুক বা ঝিনুকের খোলস থেকে চুন তৈরি করা হয়। অনেকগুলো শামুক বা ঝিনুকের খোলস একসাথে জড়ো করে জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে উত্তপ্ত করা হয়। এখানে কি বলছে দেখছো, বাইরে থেকে আগে আগুন দিতে হয়েছে, আগুন না দিয়ে জ্বালানোর না কারণে কিন্তু বিক্রিয়া হয়নি, তার মানে এখানে তাপ প্রদান করে তারপরে বিক্রিয়াটা ঘটানো হয়েছে। এতে খোলসগুলো থেকে চুন তৈরি হয়। আসলে ঝিনুক বা শামুকের খোলসগুলোতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। যখন এটাতে তাপ দেওয়া হয় তখন কি হয়, ক্যালসিয়াম কার্বনেট এটা ভেঙে যায়, এটা ভেঙে কি হয় ক্যালসিয়াম অক্সাইড হয়, এবং কি হয় কার্বন ডাই অক্সাইড, যেটা গ্যাস আকারে উপরে উঠে যায়। এটাই বলছে আগুনের তাপে এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, সেটি পড়ে থাকে কার্বন ডাই অক্সাইড বাতাসের সাথে মিশে যায়, ঠিক আছে, এটাই বলছে। এই যে দেখো শামুক বা ঝিনুকের খোলস, এটাকে প্রথমে গুঁড়া গুঁড়া করা হয়। গুঁড়া গুঁড়া করা হয় কারণ যাতে বিক্রিয়কের বা ক্যালসিয়াম কার্বনেটের সারফেস এরিয়া বাড়ে, অর্থাৎ বেশি তাড়াতাড়ি বিক্রিয়া হয়, এর জন্য এটাকে আসলে গুঁড়া করা হয়। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস 176.8 কিলোজুল পার মোল, তার মানে হলো 1 মোলের জন্য 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ভাঙতে আমার 176.8 কিলোজুল তাপ দিতে হইতেছে। এবং এর কারণে কি হচ্ছে, 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এখানে ক্যালসিয়াম অক্সাইডটাই আসলে চুন। এখন এই বিক্রিয়াটাকে যদি আমি তাপ ছাড়া ডেল এইচ দিয়ে লিখি, তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এবং ডেল এইচ এর মান হচ্ছে 176.8 কিলোজুল পার মোল। তাহলে ডেল এইচ নিয়ে আমাদের কিন্তু আর কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথম পার্টের পরের পার্টে দেখব কিভাবে আমরা এই ডেল এইচ এর মানটা ক্যালকুলেট করতে পারি, বা ডেল এইচ এর মান থেকে কিভাবে অভ্যন্তরীণ শক্তির হিসাবটা করতে পারি। তো সেই পার্টের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো আমরা গত পার্টে প্রমিস করছিলাম যে আমরা বন্ধন শক্তি হিসাব করে কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব করা যায়। চলো এবার আমরা সেটা দেখে নিই। সো এইখানে বলছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেল এইচ এর মান দুইভাবে হিসাব করা হয়। যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি তবে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দিয়ে ডেল এইচ এর মান হিসাব করা হয়। আর যদি বন্ধন শক্তি হিসাব করি, তোমাদের সবার মনে আছে বন্ধন শক্তি হলো একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর বন্ধনের যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, ঠিক আছে।
তবে বিক্রিয়কসমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদসমূহের মোট বন্ধন শক্তি বাদ দিলে কি পাওয়া যাচ্ছে? ডেল এইচ এর মান হিসাব করা হয়। আচ্ছা, মোট অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কিসের মান বলছে? মোট অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দিতে হয়, ঠিক আছে, উৎপাদ সমূহের থেকে। অর্থাৎ মোট অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে উৎপাদ সমূহের থেকে বিক্রিয়কেরটা বাদ দিতে হচ্ছে, তাই না? মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়ককে সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দিতে হচ্ছে। আচ্ছা, এইবার আর যদি বন্ধন শক্তি হিসাব করি, তবে বিক্রিয়ক সমূহের মোট শক্তি থেকে উৎপাদ সমূহের মোট শক্তি বাদ দিয়ে ডেল এইচ এর মান হিসাব করা হয়, ঠিক আছে। তার মানে যখন আমরা ডেল এইচ এর মান হিসাব করব, তখন যদি আমরা বন্ধন শক্তি দিয়ে হিসাব করি, তখন আমাদের করতে হবে কি? বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি, বিক্রিয়কের সমূহের মাইনাস কি? বিক্রিয়ক সমূহের মাইনাস উৎপাদ সমূহের, তাই না? উৎপাদ সমূহের, তাইলে এর বন্ধন শক্তি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দুইটা কিন্তু উল্টা। যখন আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে হিসাব করতেছি, তখন উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ দিচ্ছি, আর যখন বন্ধন শক্তি ব্যবহার করতেছি, তখন বিক্রিয়কের বন্ধন শক্তি থেকে উৎপাদের বন্ধন শক্তি বিয়োগ দিচ্ছি। এই দুইভাবে হিসাব করলেও ডেল এইচ এর মান কিন্তু একই থাকে, তার মানে ডেল এইচ এর মান অপরিবর্তিত থাকে। কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটি আলাদা করতে যে শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। অর্থাৎ বন্ধন শক্তির সঙ্গে আমরা আগে যেটা বলছি সেটা আরেকবার লিখছে। আবার কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হতে যেই শক্তি নির্গত হয় তাকেও বন্ধন শক্তি বলে। অর্থাৎ ভাঙা আর গড়ার ভিত্তিতে বন্ধন শক্তির একটা সংজ্ঞায়ন করা হয়েছে। এরপরে দেখো লেখা হয়েছে, রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়কগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো ভেঙে যায়, ঠিক আছে, এবং উৎপাদগুলোর মধ্যে নতুন নতুন বন্ধন তৈরি হয়। তার মানে কি? বিক্রিয়ার সময় কি হয়? বিক্রিয়কগুলোর মধ্যে বন্ধনগুলো ভাঙে এবং উৎপাদের মধ্যে নতুন বন্ধন কি হয়? তৈরি হয়। তাহলে বিক্রিয়াগুলোর বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয় এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হতে শক্তি নির্গত হয়। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে কি হয়? বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হইতেছে, আর উৎপাদের বন্ধন তৈরি হওয়ার সময় কি হচ্ছে? শক্তি নির্গত হচ্ছে। যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি B1 দিয়ে এবং উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি B2 দিয়ে চিহ্নিত করা হইলে তাহলে কি হবে? B1 মাইনাস B2, তাই না? ডেল এইচ এ যদি আমি অভ্যন্তরীণ শক্তি E1 হয়, উৎপাদেরটা যদি E2 হয়, আর বিক্রিয়কেরটা যদি E1 হয় এবং বন্ধন শক্তি যদি B1 হয় আর এটা যদি B2 হয় উৎপাদের, তাহলে আমি ডেল এইচ সমান লিখতে পারি E2 মাইনাস E1 সমান সমান, আসলে আমি লিখতে পারি কি? লিখতে পারি B1 মাইনাস B2, তাই না? B1 মাইনাস B2। এখানে দেখো তাই লিখছে, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি B1 মাইনাস উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি B2। তাহলে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেওয়া মোট শক্তি B1 মাইনাস উৎপাদনগুলো বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি B2, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এর মান B2 থেকে কম, এজন্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। আর অন্যদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এর মান B2 এর থেকে বেশি, এজন্য তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ধনাত্মক, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন বন্ধন শক্তি এবং বন্ধন এটা দেওয়া আছে একটা টেবিলের মাধ্যমে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বন্ধন আমি এটা দাগাই দিচ্ছি তোমাদেরকে, যেমন কার্বন হাইড্রোজেন বন্ধন, তারপরে কার্বন কার্বন বন্ধন, এরপরে কার্বন কার্বন ডাবল বন্ড, এরপরে কার্বন অক্সিজেন বন্ধন যেটা আছে, এই যে এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলা তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে। তারপরে ওই যে অক্সিজেন অক্সিজেন বন্ধন এটাও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, OH-টাও ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, টেবিল থেকে বোঝা যাচ্ছে অক্সিজেন অক্সিজেনের বন্ধন বেশি 498 কিলোজুল মোল। এ থেকে দেখা যায়
1 মোল অক্সিজেন বন্ধনকে ভাঙতে 498 কিলোজুল তাপ দিতে হয়। অথবা অন্যভাবে বলা যায় 1 মোল অক্সিজেন বন্ধন তৈরি হতে 498 কিলোজুল তাপ নির্গত হয়। আচ্ছা, যদি বন্ধন ভাঙতে হয় তাহলে তাপ দিতে হবে, আর বন্ধন যদি তৈরি হয় তাহলে কি হবে, তাপ নির্গত হবে। ওকে, এবার উদাহরণ দিছে একটা, দেখো উদাহরণ দিছে CH4 প্লাস Cl2 CH3Cl প্লাস HCl বিক্রিয়ায় তাপের পরিবর্তন ΔH হিসাব করতে বসে। আচ্ছা, দেওয়া আছে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল, ক্লোরিন বন্ধন শক্তি 326 কিলোজুল পার মোল, এবং ক্লোরিন আচ্ছা এটা আগেরটা ছিল কার্বন ক্লোরিন, এবারেরটা দিছে ক্লোরিন বন্ধন শক্তি হলো 244 কিলোজুল পার মোল, আর হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ধন শক্তি দিছে 431 কিলোজুল পার মোল। আচ্ছা, এইখানে আগে আমরা বিক্রিয়াটা লিখব CH4 প্লাস Cl2, ঠিক আছে। এরপরে Cl প্লাস HCl, এরপরে আমরা চেক করব যে বিক্রিয়াটা কি আসলে সমতাকৃত করা আছে কিনা। দেখো এই বিক্রিয়াটা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে দুই পাশেই অণু আর পরমাণুর সংখ্যা সমান আছে, তাই এটাকে বলা যায় এটা সমতাকৃত। এখন এখানে দেখো উৎপাদ হিসেবে আছে কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত মিথেন এবং ক্লোরিন গ্যাস, আর এই পাশে আছে মিথাইল ক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ, বা আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এইখানে কি কি বন্ধন আছে চলো আমরা একটু দেখি। এই পরমাণুটাকে যদি আমি এইভাবে লিখি, গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে কিন্তু এটাকে এভাবে লেখা যায় মিথেনকে, ঠিক আছে, এবং ক্লোরিনকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে, ক্লোরিন এভাবে আছে, ঠিক আছে। এরপরে আমি CH3Cl কে এইভাবে লিখতে পারি, আর HCl কে এভাবে লিখতে পারি। এখন দেখো এইখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা কার্বন আর হাইড্রোজেনের বন্ড আছে মিথেনের 4টা, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, আর এই যে 4 নম্বরটা। তার মানে এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 4টা CH বন্ড সে কি হয়েছে, তাকে আগে ভাঙতে হয়েছে, 4টা CH বন্ড ভাঙছে এবং সাথে কি ভাঙছে, একটা ক্লোরিন বন্ডও ভাঙছে। তাহলে 4টা CH বন্ড ভাঙতে আর একটা ক্লোরিন বন্ড ভাঙতে হয়েছে আগে, এবং এটা ভেঙে সে আসলে তাকে আমার তাপ দিতে হয়েছে, এবং এরপরে কি হয়েছে, এরপরে 3টা কার্বন হাইড্রোজেন বন্ড সে আবার গঠন করছে, এবং একটা কার্বন ক্লোরিন বন্ড গঠন হয়েছে, এবং একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ড গঠন হয়েছে। তারপরে আমি এইখানের মোট বন্ধন শক্তিটা যদি হিসাব করি যেটা কিনা B1, এবং এইখানের মোট বন্ধন শক্তি যেটা হিসাব করি যেটা কিনা B2, এরপরে কিন্তু B1 মাইনাস B2 কে দেখলেই হয়ে যাবে। তো CH4 এটা দেখো এখানে CH কি, CH হলো কার্বন হাইড্রোজেন। এখন এটার বন্ডের মানটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু 414 কিলোজুল, ঠিক আছে। এখন তার মানে কি একটা কার্বন হাইড্রোজেন বন্ড হইতে 414 কিলোজুল লাগতেছে, বা ভাঙতে 414 কিলোজুল লাগতেছে। আমাকে প্রথমে কয়টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে হয়েছে, 4টা, ঠিক আছে। তাহলে 4টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে লাগে, 4টা ভাঙতে কত লাগছে, একটা ভাঙতে কত লাগে, একটা ভাঙতে লাগে 414 কিলোজুল, 414 কিলোজুল। তাহলে 4টা ভাঙতে কত লাগে, 4 ইন্টু 414 কিলোজুল। এখন এখানে আর আমি দেখো মোল লিখলাম না, কারণ কি জানো, এখানে লিখছে যে এত কিলোজুল পার মোল, তার মানে বলছে যে কার্বন হাইড্রোজেন বন্ডের 1 মোল ভাঙতে আসলে লাগে 414 কিলোজুল। বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি,
যে 1 মোল ভাঙতে লাগে হলো 1 মোল সিএইচ ভাঙতে লাগে হলো 414 কিলোজুল। তাহলে 4 মোল, যেহেতু 4টা তাই 4 মোল সিএইচ ভাঙতে লাগে 4 × 414 কিলোজুল, যেটাকে করলে কত আসবে? এটাকে করলে আসবে 1656 কিলোজুল। তাহলে 1656 কিলোজুল তাপ আগে নিচ্ছে সে। তারপরে এছাড়াও আরও একটা কি ছিল? ক্লোরিন ক্লোরিন বন্ধন। ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি দেখো ছিল 244 কিলোজুল। তাহলে এর সাথে যোগ হবে একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন, 1 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন, যেটা কিনা 244 কিলোজুল। এইবার এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি B1 পেয়ে যাব। B1 হলো উৎপাদের মোট বন্ধন শক্তি। এখন দেখো এই দুটাকে যোগ করার জন্য আমার এইটার সাথে এইটা যোগ করতে হবে, অর্থাৎ 1656 এইটার সাথে আমার 244 কিলোজুল, এটা কিন্তু যোগ করে দিতে হবে। আচ্ছা, এখন যদি যোগ করি তাহলে দেখো 56 আর 44 কিন্তু 100 হবে 1700, তাহলে টোটাল হবে 1900। তাহলে B1 এর মান কিন্তু আমি পেয়ে গেছি। এরপরে আমার কাজ হবে B2 এর মান বের করা, এবং B2 এর মান বের করার ক্ষেত্রে আমার দেখো কি আছে, 3 অণু কার্বন হাইড্রোজেন 3 মোল কার্বন হাইড্রোজেন বন্ড, 1 মোল কার্বন ক্লোরাইড বন্ড আর 1 মোল হাইড্রোজেন ক্লোরাইড বন্ড। সো আমি চলো বের করি এটা। সো আমার B2 এর মান বের করতে হবে। B2 এর জন্য আমাকে 3 মোল কার্বন হাইড্রোজেন বন্ড এবং 1 মোল কি, 1 মোল হলো কার্বন ক্লোরিন বন্ড এবং 1 মোল হলো হাইড্রোজেন ক্লোরিন বন্ড বের করতে হবে। আচ্ছা, এখন 3 মোল ইন্টু কার্বনের হলো 414, তাহলে এত কিলোজুল, প্লাস কার্বন ক্লোরিনেরটা চলো আমরা দেখে নেই। কার্বন ক্লোরিনেরটা হচ্ছে 326 আর হাইড্রোজেন ক্লোরিনেরটা হচ্ছে 431, তাহলে 326 আর 431, তাহলে এইটা হবে 326 কিলোজুল যেহেতু 1 মোলের জন্য, আর এইটা হবে ভুলে গেলাম তো 431, ঠিক আছে, 326 আর 431। ওকে, তাহলে কিন্তু এই এত কিলোজুল যদি হয় তাহলে কিন্তু এই পুরাটা আসলে কার মান? B2 এর মান। এইটা সমান সমান যদি আমি দেই, দেখো 3 4 12 3 14 42, তাহলে এখানে হবে 1242 কিলো জুল প্লাস 326 কিলো জুল প্লাস 431 কিলো জুল। ঠিক আছে, এবার দেখো এই টোটালটা যদি যোগ করি 1200 আর 300 1500 আর 400 1900, তাই না? 1200 আর 300 1500 আর 400 1900, 1942 আর 26 যদি যোগ করি তাহলে আসে 76, আর 31 যদি যোগ করি তাহলে কত আসে? 76 আর 31, তাহলে 107। তার মানে এখানে টোটাল আসতেছে 2007 কিলোজুল। দেখো তো আমার হিসাবে কোথাও কি ভুল হলো নাকি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। 42 আর 43 আমি যদি যোগ করি তাহলে আসে 42 আর 43 আমি যদি যোগ করি তাহলে আসে 85, তাই না? 85 আর 26 অবশ্যই ভুল হয়েছে। 85 আর 26 যদি আমি যোগ করি তাহলে আসে হলো 85 আর 26 যোগ করলে আসে হলো 85 প্লাস 26 5 6 11 আর 8 8 2 10 1 11, তাহলে 111। তাহলে আমার যোগ হবে 1900 সাথে 111, 1900 সাথে 111 যোগ করলে হয় 2011, তাহলে হবে 2011 কিলো জুল। তাহলে ডেল এইচ এর মান কত হবে? ডেল এইচ এর মান হবে B1 মাইনাস B2, তাহলে 1900 মাইনাস 2011, তার মানে অ্যান্সার হবে 111, তাই না?
111 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল, ঠিক আছে। চলো আমরা এবার অ্যান্সারটা মিলাই। এই যে দেখো এখানে দেখো পুরো বন্ধন ভাঙতে কত, এখানে দেখো বিক্রিয়কগুলোর জন্য ভাঙার জন্য মোট শক্তি এখানে 414 ইন্টু 244 করা হয়েছে। এখন এখানে 414 কেন করা হয়েছে আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। এবং এইখানে আমরা কেন 4টা নিলাম, এইখানে আসলে তুমি চিন্তা করে দেখো, যখন আমরা ছবিটা আঁকাইছিলাম, এই যে দেখো এইখানে আমি যদি চিন্তা করি তাহলে দেখো এইখানে কিন্তু আসলে এইভাবে চিন্তা করলেও আমি পারি যে এইখানে আসলে একটা মাত্র কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে এবং ভেঙে আসলে এখানে একটা কার্বন ক্লোরিন বন্ড হয়েছে, আর বাকি 3টা কিন্তু বন্ড আমার আনচেঞ্জড। এভাবে আমি চিন্তা করতে পারি। তাহলে কি যদি আমি দেখি দেখো তাহলে মাত্র একটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে এবং একটা ক্লোরিন বন্ড ভাঙছে, ভেঙে একটা কার্বন ক্লোরিন বন্ড হয়েছে, একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ড হয়েছে। আমি যদি ব্যাপারটা এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাইলে এবার এভাবে যদি আমি ক্যালকুলেট করি, আমি মনে হয় এখানেও কোথাও ক্যালকুলেশনে ভুল করছি, ভুল করার কারণে এখানে একটা অন্যরকম মান আসছে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবা, দেখবা যে 99 বা সামথিং লাইক দ্যাট এখানে যেটা আছে। তোমরা সবাই ক্যালকুলেশন করে আমাকে কিন্তু ভালো করে জানাবা। সো এইটাই ছিল আমাদের এই ম্যাথটা। তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আমার কাছে ক্যালকুলেটর না থাকার কারণে আমি কিন্তু এইটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সবার কমেন্ট ভালো করে পড়ব। ওকে, সো এইটুকু শেষ করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট চ্যাপ্টার তোমাদের কাছে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।